নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি টিটেট পেপার 2 এর জন্য হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে হৌজ ই শামসি বা হৌজ ই সুলতানি খনন করেন কে? ঠিক আছে, হৌজি শামসি বা হৌজি সুলতানি কে খনন করেছিলেন? তো মনে রাখবেন এটা হচ্ছে ইলতুৎমিশ। ঠিক আছে, ইলতুৎমিশ হৌজি শামসি বা হৌজি সুলতানি খনন করেছিলেন। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সুলতানা রাজিয়া কাকে বিবাহ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। সুলতানা রাজিয়া কাকে বিবাহ করেছিলেন? ওনার নাম হচ্ছে আলতুনিয়া। আলতুনিয়াকে কিন্তু সুলতানা রাজিয়া বিবাহ করেছিলেন। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ইক্তা কথার অর্থ কী? তো মনে রাখবেন ইক্তা যে কথা, সেই কথাটার অর্থ হচ্ছে অর্পিত জমি। ঠিক আছে, অর্পিত জমি হচ্ছে ইক্তা কথা। এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা একটু গুরুত্ব সহকারে এটাকে মাথায় রাখবেন। তারপর আমি মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বন্দেগান ই চিহলগানি কথার অর্থ কী? তো বন্দেগান ই চিহলগানি কথার অর্থ হচ্ছে 40 জন বান্দা। ঠিক আছে, 40 জন বান্দাকে আমরা বন্দেগানি চিহলগানি বলে থাকি। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সুলতানি যুগে হিন্দু মুসলমান সংস্কৃতির সমন্বয়ে যে স্থাপত্য শৈলীর উৎপত্তি ঘটে তা কী নামে পরিচিত? তো সুলতানি যুগে হিন্দু মুসলমান সংস্কৃতির সমন্বয়ে যে স্থাপত্য শৈলীর উৎপত্তি ঘটে তার নাম কী ছিল? তার নাম হচ্ছে ইন্দো ইসলামি। ইন্দো ইসলামি কিন্তু সুলতানি যুগে হিন্দু মুসলমান সংস্কৃতির সমন্বয়ে গঠিত একটা স্থাপত্য শৈলী। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কুতুব মিনারের কাজ কে সম্পন্ন করেন? খুব ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটা কিন্তু আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে, কেননা এই কোয়েশ্চেনটা বিভিন্ন ধরনের কম্পারেটিভ লেভেলের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা দেওয়া হয়। তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমার আজকের ভিডিওতে তুলে ধরা। কুতুব মিনারের কাজ কে সম্পন্ন করেন? সেটা কিন্তু ইলতুৎমিশ সম্পন্ন করেছিলেন। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে জাহানাপনাহ শহর কে প্রতিষ্ঠা করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট এবং অনেকটাই ইউনিক এই কোয়েশ্চেনটা, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তো মনে রাখবেন সেটা, জাহানাপনাহ যে শহর সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক জাহানাপনাহ শহরটা প্রতিষ্ঠা করেছিলেন। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কিলোগড়ি প্রাসাদটির নির্মাতাকে? অর্থাৎ কিলোগড়ি যে প্রাসাদ, সেই প্রাসাদটা কে নির্মাণ করেছিলেন? সেটা নির্মাণ করেছিলেন কায়কোবাদ। কায়কোবাদ কিন্তু কিলোগড়ি প্রাসাদটি নির্মাণ করেছিলেন। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ফিরোজ শাহ তুগলকের স্থাপত্যের মধ্যে দুর্গ শহরের সংখ্যা কতটি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেক্ষেত্রে গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। ফিরোজ শাহ তুগলকের স্থাপত্যের মধ্যে দুর্গ শহরের সংখ্যা ছিল কিন্তু 4টি। এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কিতাব উল রাহেলা গ্রন্থটির রচয়িতাকে? মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। কিতাব উল রাহেলা যে গ্রন্থটা, সেটা কিন্তু রচনা করেছেন, সেটা কিন্তু ইবন বতুতা রচনা করেছিলেন। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে হাসান নিজামি কোন সুলতানের আমলের ঐতিহাসিক? অনেকটাই ইউনিক এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ইউনিক এবং এক্সাম ওরিয়েন্টেড আমি রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের উপকারে আসে। তো সেক্ষেত্রে আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং মনে রাখবেন। হাসান নিজামি কোন সুলতানের আমলের ঐতিহাসিক? তিনি ছিলেন কুতুবুদ্দিন আইবক এর আমলের একজন ঐতিহাসিক। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শ্রীনগরী কোন যুগের ভাস্কর্য? তো মনে রাখবেন শ্রীনগরী যে যুগের ভাস্কর্য, সেটা হচ্ছে সুলতানি যুগের একটা ভাস্কর্য হচ্ছে শ্রীনগরী। ঠিক আছে, সেটাও ইম্পর্টেন্ট রয়েছে। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ধর্মীয় গুড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে কখন আন্দোলন পূর্ণতা লাভ করে? তো ধর্মীয় গুড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে যখন আন্দোলনটা পূর্ণতা লাভ করেছিল তখন ছিল পঞ্চদশ শতক। অর্থাৎ পঞ্চদশ শতকে কিন্তু ধর্মীয় গুড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলনটা পূর্ণতা লাভ করেছিল। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সুফিবাদীরা তাদের ধর্মমত প্রচারের জন্য কয়টি সিলসিলায় বিভক্ত হয়েছিলেন? তো সুফিবাদীরা তাদের ধর্মমত প্রচারের জন্য কয়টি সিলসিলায় বিভক্ত হয়েছিলেন? সেটা কিন্তু 15টি সিলসিলায় বিভক্ত হয়েছিলেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা তুলে ধরা হয়। তো সেক্ষেত্রে এটা ভালো করে মাথায় রাখবেন। 15 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে কোনো মানুষকে ঘৃণা করা চলবে না।
কিসের মতবাদ? এই কোয়েশ্চেনটা আমি এখানে তুলে ধরলাম, কেননা অনেকটা ইম্পর্টেন্ট, আর এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসে। আর অপশনগুলো এমনভাবে সেট করা, তাকে দেখলেই মনে হবে যে এটা আমি ওইখানে পড়েছিলাম, সেটা ওইটাই হবে আনসার, কিন্তু এরকমটা নয়। তো সেই কারণে এটা তুলে ধরা, মনে রাখবেন ভালো করে। ভক্তিবাদের কিন্তু মূল কথা হচ্ছে কোনো মানুষকে ঘৃণা করা চলবে না, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সুফি ধর্মের অনুগামীদের কি বলা হয়। তো মনে রাখবেন, সুফি ধর্মের যে সকল অনুগামী থাকে তাদেরকে কিন্তু আমরা দরবেশ বলে থাকি। দরবেশ হচ্ছে সুফি ধর্মের অনুগামী যারা, তাদের দরবেশ আমরা বলে থাকি। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বক্সারের যুদ্ধে জয়লাভের পর দ্বিতীয়বারের জন্য লর্ড উপাধিতে ভূষিত হন কে। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং ভালো করে মাথায় রাখবেন। বক্সারের যুদ্ধে জয়লাভের পর দ্বিতীয়বারের জন্য যিনি লর্ড উপাধিতে ভূষিত হয়েছিলেন, ওনার নাম হচ্ছে রবার্ট ক্লাইভ, ঠিক আছে? ক্লাইভ দ্বিতীয়বারের জন্য লর্ড উপাধিতে ভূষিত হয়েছিলেন। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সিরাজ উদ্দৌলা গ্রন্থের রচয়িতা কে ছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। সিরাজ উদ্দৌলা গ্রন্থের রচয়িতা ছিলেন অক্ষয় কুমার মৈত্র। অক্ষয় কুমার মৈত্র ছিলেন সিরাজ উদ্দৌলা গ্রন্থের রচয়িতা। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মীর কাসিম কত টাকার বিনিময়ে বাংলার নবাব হন। তো মীর কাসিম কত টাকার বিনিময়ে বাংলার নবাব হয়েছিলেন? তো এটা সঠিক আনসার হচ্ছে 26 লক্ষ টাকার বিনিময়ে কিন্তু তিনি বাংলার নবাব হয়েছিলেন। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সিরাজ উদ্দৌলার প্রকৃত নাম কি। প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু আমি ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করেছি, বাকিটা হচ্ছে আপনাদের কাছে, আপনারা এগুলো মাথায় রাখবেন। সিরাজ উদ্দৌলার প্রকৃত নাম কি, সেটা হচ্ছে মির্জা মোহাম্মদ হচ্ছে সিরাজ উদ্দৌলার প্রকৃত নাম। এই কোয়েশ্চেনটাও কিন্তু আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অনেকটাই ইউনিক এই কোয়েশ্চেনটা। তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন। তো বক্সারের যুদ্ধে যে ইংরেজ সেনাপতি ছিলেন, সেখানে তো হেক্টর মুনরো হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। আর বক্সারের যুদ্ধ থেকে আমি দুই একটা কোয়েশ্চেন আমি এখানে তুলে ধরেছি, কেননা কারণ আমরা বিগত বছরের যে টিটেড পেপার হয়েছিল বক্সারের যুদ্ধ থেকে অনেকটাই কোয়েশ্চেন আমরা আসতে দেখতে পেয়েছি। তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু আজকের এই ভিডিওতে বক্সারের যুদ্ধ থেকে কয়েকটা কোয়েশ্চেন তুলে ধরলাম। তো বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন, মনে রাখবেন হেক্টর মুনরো। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আকবরের প্রধান কৃতিত্ব কী ছিল। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এবং বিভিন্ন ধরনের বোর্ড বা কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের এক্সামটা দেওয়া হয়ে থাকে। তো আকবরের প্রধান কৃতিত্ব যেটা ছিল, সেটা হচ্ছে আকবরের ভারতের ধর্মনিরপেক্ষ সাম্রাজ্য গঠন। ভারতে ধর্মনিরপেক্ষ সাম্রাজ্য গঠন করাই ছিল আকবরের প্রধান কৃতিত্ব, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আকবরের জীবনীকার ও ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন। তো এখান থেকে কিন্তু দুটি কোয়েশ্চেন হয়ে যায়। আকবরের জীবনীকার কে ছিলেন, তো লিখবে কে ছিল, আবুল ফজল। তো আকবরের জীবনীকার ঐতিহাসিক আবুল ফজলকে যিনি হত্যা করেছিলেন, এখানে তো যদি আসে তো মনে রাখবেন আবুল ফজলকে কে হত্যা করেছিল, যদি আসে তো অবশ্যই মনে রাখবেন বীর সিংহ বুন্দেলা কিন্তু আবুল ফজলকে হত্যা করেছিল। আর ওই আবুল ফজলই ছিল আকবরের জীবনীকার এবং আকবরের ঐতিহাসিক, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মুঘল সম্রাট কর্তৃক ইংরেজ কোম্পানিকে দেওয়ানি দান যে বিষয়কে ক্ষতিগ্রস্ত করেছিল তা হলো। তো মুঘল সম্রাট কর্তৃক ইংরেজ কোম্পানিকে যে দেওয়ানি দান করা হয়েছিল, তার ফলস্বরূপ যা ক্ষতিগ্রস্ত হয়েছিল তা হচ্ছে বাংলার অর্থনীতি কিন্তু পুরোপুরি কোলাপসড হয়ে গিয়েছিল সেক্ষেত্রে। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মহাবীর যে শাল বৃক্ষের নিচে নির্বাণ লাভ করেছিলেন সেটি কোন নদীর তীরে অবস্থিত ছিল। তো মনে রাখবেন রিজুপালিকা। আর এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং অনেকটাই ইউনিক, এবং এক্সামে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, কেননা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসে এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু দেওয়া হয়ে থাকে। তো মনে রাখবেন রিজুপালিকা নদীর তীরেই কিন্তু মহাবীর যে শালবৃক্ষের নিচে নির্বাণ লাভ করেছিলেন, সেটা হচ্ছে রিজুপালিকা নদীর তীরেই কিন্তু মহাবীর তার নির্বাণ লাভ করেছিলেন। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে যে সমস্ত জৈনরা দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন তাদের মধ্যে প্রধান কে ছিলেন। তো দক্ষিণ ভারতে যে সমস্ত জৈনরা চলে গিয়েছিল তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন ভদ্রবাহু হচ্ছেন প্রধান। এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কী ছিল। আপনারা অনেকেই এই কোয়েশ্চেনের আনসারটা জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না অবশ্যই একটু দেখে নেবেন। এটা সঠিক আনসার হচ্ছে কৃষি, ঠিক আছে? কৃষি হচ্ছে হরপ্পা সভ্যতার মূল ভিত্তি।
তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন গুপ্ত রাজা সরকারি উপাধি গ্রহণ করেন। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন, এবং বিগত বছরে কিন্তু এই কোয়েশ্চেনটা টিটের এক্সামে কিন্তু এসেছিল। আপনারা একটু চেক করে নেবেন, কোয়েশ্চেনগুলো দেখবেন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন কোন গুপ্ত রাজা সরকারি উপাধি পেয়েছিল। তো এটা সঠিক আনসার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি সরকারি উপাধি ধারণ করেছিলেন। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে অশোকের শিলালিপিতে কোন অক্ষর বেশি ব্যবহৃত হয়েছে। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটা, মনে রাখবেন। অশোকের শিলালিপিতে যে অক্ষরটা বেশি ব্যবহৃত হয়েছিল সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপিটা সবচেয়ে বেশি, ব্রাহ্মী অক্ষরটা বেশি ব্যবহৃত হয়েছিল। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, এবং এই 20 নম্বর কোয়েশ্চেন অর্থাৎ পল্লব স্থাপত্য থেকে আমি তুলে ধরেছি। আর পরবর্তী যখন আমি ভিডিও নিয়ে আসবো, আমি কভার করার চেষ্টা করবো পল্লব থেকে কিছু কোয়েশ্চেন দেওয়ার, কারণ আমরা জানি যে বিগত বছরে টেট এক্সামে পল্লব থেকে কিন্তু অনেকটা কোয়েশ্চেন তুলে ধরা হয়। তো পল্লব স্থাপত্যে কোন রীতি লক্ষ্য করা যায় সেটা অবশ্যই মনে রাখবেন, দ্রাবিড় রীতি কিন্তু পল্লব স্থাপত্যে দেখতে পাওয়া যায়। তো এই ছিল হিস্ট্রি থেকে বাছাই করা টেট 2 এর জন্য 30 মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন্সগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।